আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলে আমরা জমিজমা ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয় হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। 7 ধরনের জমি বেচা বিক্রি করলে ক্রেতা এবং দাতা উভয়কেই শাস্তি পেতে হবে এবং যে সকল সংশ্লিষ্ট বিভাগ থেকে এই অবৈধ দলিল করা হবে সেই সকল কর্মকর্তার বিরুদ্ধেও আইনগত দিক থেকে ব্যবস্থা নেওয়া হবে। কোন 7 ধরনের জমি বেচা বিক্রি থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে। বিষয়টি ছিল যে 7 শ্রেণীর সম্পত্তি অর্থাৎ জমি যদি বেচা বিক্রি করেন তাহলে ক্রেতা এবং দাতা উভয়েরই শাস্তি হতে পারে এবং সংশ্লিষ্ট বিভাগের কোনো কর্মকর্তা যদি এখানে সহায়তা করে তাদেরও আইনগত ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে। এটি আমার কথা নয়, এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক পরিপত্র এবং একটি আইনের দ্বারা এটি জানানো হয়েছে। আমরা জানি যে জমি সংক্রান্ত বিষয়ে আমাদের দেশে যথেষ্ট পরিমাণ ভুল বোঝাবুঝি রয়েছে এবং এই ভুল বোঝাবুঝির কারণে এই সকল সম্পত্তি নিয়ে জমির প্রকৃত মালিকরা হয়রানির শিকার হচ্ছে। এক পর্যায়ে তারা আদালতে জটলা সৃষ্টি করতেছে এবং যুগ যুগ ধরে এই মামলা চলমান রয়েছে। এই মামলার জটলা কমানোর জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক দেওয়ানি কার্যবিধির পাশাপাশি আরো একটি আইন প্রণয়ন করেছে, যেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023। 2023-এ স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে ভূমির মালিকরা যদি সম্পত্তি বেচা বিক্রি করে তাহলে আইনের দৃষ্টিতে সেটি সঠিক থাকতে হবে এবং আইনের দৃষ্টিতে যদি সঠিক না হয়, সামাজিক রীতিনীতি রাষ্ট্রীয় আইন না মেনে যদি কোনো ভূমির মালিক সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করে তাহলে তাদেরকে শাস্তি পেতে হবে। আবার এই ব্যাপারে যদি কোনো ব্যক্তি সহায়তা করে, সে হতে পারে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, হতে পারে দালাল চক্র, হতে পারে প্রতারক চক্রের সদস্য। যদি এটা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। তাহলে আমাদের যে 7 শ্রেণীর সম্পত্তি তার মধ্যে 1 নম্বর হচ্ছে এজমালি সম্পত্তি। এজমালি সম্পত্তি বলতে হচ্ছে অবিভক্ত সম্পত্তি। যে সম্পত্তিটি 2 ধরনের হতে পারে। এক ধরনের হচ্ছে উত্তরাধিকার সূত্রে আপনার পাওয়া সম্পত্তি, যে সম্পত্তিটি বাবা মায়ের মৃত্যুর পরে রেখে যায় এবং এই সম্পত্তির যে ওয়ারিশ থাকে অর্থাৎ বাবা মায়ের উরজ্জত যে সন্তানরা থাকে, তার স্ত্রী যদি জীবিত থাকে, মৃত ব্যক্তির যদি বাবা মা জীবিত থাকে, তাহলে এই শ্রেণীর ব্যক্তিরা এই উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির মালিক হয়ে থাকে। কিন্তু এই যে সম্পত্তি, এই সম্পত্তিটি কিন্তু এজমালি সম্পত্তি হয়ে যায়, কারণ যখন বাবা অথবা মা জীবিত ছিল তখন ছিল তারা একক মালিক। এই একক মালিকানাধীন সম্পত্তি সেই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে ওই সম্পত্তি কিন্তু এজমালি সম্পত্তি অথবা অবিভক্ত সম্পত্তিতে রূপান্তরিত বা পরিণত হয়ে যায়। এবং এই এজমালি সম্পত্তি বা অবিভক্ত সম্পত্তি তখনই একজন ওয়ারিশ মালিক হতে পারে যখন এটা নিয়ে একটি ফয়সালা হয়ে যায়। ফয়সালা বলতে আপোষে ওয়ারিশরা এক জায়গায় বসে ভাগ বটোয়ারা করে কে কোন জায়গা থেকে নেবে সেটি নির্ধারণ করা হয়। এবং এই নির্ধারণ করতে হলে আপনাকে যে সিস্টেম বা পদ্ধতি অবলম্বন করতে হবে সেটি হচ্ছে যে আপনার বাবার বা মায়ের রেখে যাওয়া সম্পত্তি যখন আপনি আপনার ভাই বোন যারা আছেন জীবিত তাদের মাঝে যখন ভাগ করে দিবেন, এই ভাগ বন্টনটা কিন্তু মৌখিক ভাবে হলে হবে না। কারণ মৌখিক ভাবে যদি হয় তাহলে এর কোনো ডকুমেন্টস আপনার কাছে থাকবে না। আপনার মৃত্যুর পরে বা আপনার ভাইয়ের মৃত্যুর পরে বা আপনাদের মৃত্যুর পরে আপনাদের রেখে যাওয়া যে ওয়ারিশ, সেই ওয়ারিশরা এই সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি করতে পারে। এই বিরোধ সৃষ্টি যাতে না হয়, আদালতে মামলার জট যাতে না বাড়ে, সেজন্যই কিন্তু এই সম্পত্তি ভাগ বাটোয়ারা করার একটি সিস্টেম বা একটি আইন প্রণয়ন করা হয়েছে। সেটি 2004 সালে আপোষ বন্টন নামক দলিল বাধ্যতামূলক করা হলেও সেই আইনটির প্রতি সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা তেমন জোরালো নজর দেন নাই, যার ফলে পরবর্তীতে এইটি একটি পরিপত্রের মাধ্যমে এবং একটি ফৌজদারি আইনের মাধ্যমে সরাসরি বলা হয়েছে আপোষ বন্টন নামক দলিল ছাড়া এই সম্পত্তি বেচা বিক্রি করা যাবে না। তো এই সম্পত্তি যদি কোনো ওয়ারিশ আপোষ বন্টন নামা দলিল না করে যদি বেচা বিক্রি করে তাহলে সেই সম্পত্তি নিয়েও কিন্তু দাতা গ্রহীতার শাস্তি হতে পারে। যিনি দাতা তিনি সম্পত্তি বিক্রি করলে
কেন বিক্রি করলো? তিনি আইন লঙ্ঘন করলো, আইনের প্রতি শ্রদ্ধা দেখালো না, সেই জন্য তার শাস্তি হতে পারে, কারণ তিনি অন্য একজন ওয়ারিশের সম্পত্তি বিক্রি করে দিয়েছে এবং এই অবিভক্ত সম্পত্তি কোন জায়গা থেকে বিক্রি করবে তা নির্ধারণ না করেই একজন ক্রেতার কাছে বিক্রি করে দিয়েছে। আর ক্রেতার শাস্তি হবে কিভাবে? ক্রেতা সারা জীবনের উপার্জিত অর্থ দিয়ে যে সম্পত্তিটি তিনি ক্রয় করেছেন সেই সম্পত্তিটি এক সময় ছেড়ে দিতে হবে, আর এই ছেড়ে দিতে হলেই তার কিন্তু সেটি একটি শাস্তি, কারণ অর্থনৈতিক দণ্ড কিন্তু তার হয়ে যাচ্ছে। নাম্বার 2 হচ্ছে জাল রেকর্ড ভিত্তিক মালিকানা। জাল রেকর্ড ভিত্তিক মালিকানা মানে সম্পত্তির মালিক সিএস খতিয়ান, এস এ খতিয়ান, আর এস খতিয়ান হলে একজন মালিক, তার দলিল আছে, সবকিছু ঠিক থাকা সত্ত্বেও জরিপকারকদের ভুলের কারণে সেই জমিটি যে কোনো একজন ব্যক্তি অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়েছে। এই একটিমাত্র রেকর্ড মূলে তিনি সেই সম্পত্তিটি তঞ্চকতা করে অন্য আরেকজন ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে। এই যে বিক্রি করে দিল, কিন্তু যিনি দাতা তিনি এখনো পর্যন্ত সে বুঝতে পারেন নাই যে এই সম্পত্তিটা কিন্তু আমার না, কারণ এই সম্পত্তি আমি পূর্বে ক্রয় করিনি, আমার উত্তরাধিকার সূত্রে এই সম্পত্তির মালিকানা আমি পাই নাই, তাহলে কেন এই সম্পত্তিটি আমি বিক্রি করব? তো এই যে সম্পত্তিটি বিক্রি করার যে প্রবণতা, এটি কিন্তু আমাদের সমাজে প্রচুর পরিমাণে রয়ে গেছে, যে একজনের সম্পত্তি তিনি জাল রেকর্ড করে তিনি বিক্রি করে দিল, এবং এখানে সংশ্লিষ্ট বিভাগের কিছু কিছু ব্যক্তিরা তারা জড়িত রয়েছে। কারণ এই জন্য জড়িত রয়েছে যে আমাদের দেশে কিন্তু প্রযুক্তি নির্ভর এখন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, কিন্তু পূর্বে কিন্তু এটি ছিল না, যার ফলে কিন্তু এই বিষয়গুলি এখন ধরা পড়ে যাচ্ছে। কারণ এখন হচ্ছে প্রযুক্তি নির্ভর দেশ, অটোমেশন পদ্ধতিতে সকল কিছুই কিন্তু অনলাইনে দেখা যাচ্ছে, সকল ডকুমেন্ট, যার কারণে এই জাল রেকর্ড ভিত্তিক যারা সম্পত্তি বেচা বিক্রি করবেন তাদেরও কিন্তু শাস্তি হতে পারে, এমনটি যা বলা হয়েছে। তারপরে হচ্ছে জাল নামজারি, অর্থাৎ আপনার একটি রেকর্ড হয়ে যাওয়ার পরে সেই সম্পত্তিটি রেকর্ড খতিয়ানের মূলে সরাসরি ভূমি অফিস কি করতেছে, তার নামে নামজারি করে দিচ্ছে, এবং যিনি এই নামজারিটি করে নিচ্ছেন তিনি জমির মালিকানা প্রমাণে শুধু একটি মাত্র ডকুমেন্ট, সেটা হচ্ছে জাল রেকর্ড। এই জাল রেকর্ড বা একটি রেকর্ড তার নামে হয়েছে, যার কারণে তিনি নামজারি করে নিচ্ছেন, কিন্তু সংশ্লিষ্ট বিভাগের যে সকল কর্মকর্তারা রয়েছেন তাদের কিন্তু এটি খতিয়ে দেখা একান্তভাবে প্রয়োজন, কারণ এই সম্পত্তির মূল মালিক যিনি, তার রেকর্ড বইতে কিন্তু তার নাম রয়েছে। এই যে রেকর্ড বইতে নাম থাকা সত্ত্বেও যে কোনো ভাবে আঘাত করে হোক, উদ্দেশ্য প্রণোদিত গর্বে হোক, বিনিময় করে হোক, তিনি ওই যে নামজারিটি করে নিয়েছেন। এই নামজারি টিকবে না, কারণ জমির প্রকৃত মালিক যখন তার সকল কাগজপত্র সঠিক করে মিসকেস করবে তখন কিন্তু এই নামজারি থাকবে না। এটিও যদি প্রমাণিত হয় যে এখানে ছলচাতুরি করা হয়েছে, তাহলে ওই কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এবং যিনি এই জাল জালিয়াতি করে নামজারি করেছেন তারও কিন্তু শাস্তি হবে। তারপরে 4 নম্বরে হচ্ছে খাস খতিয়ানের সম্পত্তি, অর্থাৎ খাস জমি। আমরা জানি যে 1 নম্বর খাস খতিয়ানের সম্পত্তি হচ্ছে সরকারের নিজস্ব সম্পত্তি। এই নিজস্ব সম্পত্তি অনেক সময় দেখা গেছে যে ডিসি মহোদয়রা এই সম্পত্তি ভূমিহীনদের মাধ্যমে ভূমিহীনদের মাঝে তারা কিন্তু বিতরণ করে থাকে, অর্থাৎ বন্দোবস্ত দিয়ে থাকে। একশোনা লিজ, স্বল্পমেয়াদী লিজ, দীর্ঘমেয়াদী লিজ, এগুলি কিন্তু তারা দিয়ে থাকেন। এই সম্পত্তি যারা লিজ নিয়ে থাকেন তাদের কিন্তু বিভিন্ন ধরনের শর্ত দেওয়া থাকে। এই শর্ত লঙ্ঘন করে অনেকেই কি করেন, এই সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করেন। তো এই বেচা বিক্রি হস্তান্তর তারা যদি সাব রেজিস্ট্রার অফিস থেকে নাও করেন, তারা যদি কোনো নোটারি পাবলিকের মাধ্যমে বা নন জুডিশিয়াল স্ট্যাম্প বা দলীয়র মাধ্যমে যদি করে থাকেন এবং সেই সম্পত্তি যদি ভোগ দখলে থাকেন, তাহলে এই যে বর্তমানে যে অটোমেশন পদ্ধতিতে যে সকল দলিল খতিয়ান, সেই 137 বছর আগের খতিয়ান, তারপর 117 বছরের দলিল, এই পর্যায়ক্রমে ধাপে ধাপে যে অনলাইনে আপলোড দেওয়া হচ্ছে, এবং অনলাইনে যখন এই সমস্ত জমির কাগজপত্র পাওয়া যাবে না, তখন সরকারের যে সম্পত্তি, সরকার কিন্তু এই খাস খতিয়ানের সম্পত্তি সরকার নিয়ন্ত্রণে নিয়ে নেবে। আর যদি ধরা পড়ে যে সম্পত্তি বেচা বিক্রি করা হয়েছে, তাহলে যিনি ক্রয় করেছেন তার তো শাস্তি হবে, অর্থদণ্ড যেটা হওয়ার সেটা হবে, এমনকি তার আইনি শাস্তিও হতে পারে, এবং যিনি বিক্রি করবেন তারও কিন্তু শাস্তি হবে, এমনটি বলা হয়েছে। তারপরে হচ্ছে আপনার অর্পিত সম্পত্তি। আমরা জানি যে 1971 সালের পূর্ববর্তী সময় যে সকল ব্যক্তিরা আমাদের দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছেন, তাদের সম্পত্তি এই দেশে রেখে গেছেন, এবং আমাদের দেশে যারা বসবাস করতেন তার ওয়ারিশ, বিশেষ করে ওয়ারিশ না হয়তো পাড়া প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের মানুষ বা চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, খালাতো ভাই, যারাই থাকুক না কেন, এরা কিন্তু ওই সম্পত্তি ভোগ দখলে রেখেছেন। রাখার পরে নিজেদের সম্পত্তি সেভ করে তারা কি করছেন, ওই যে খালাতো ভাই, মামাতো ভাই যারা সম্পত্তি রেখে গেছেন, ওই সম্পত্তিটি কিন্তু সরকার অর্পিত সম্পত্তি হিসেবে তারা কিন্তু নিয়ে নিয়েছে। এই সম্পত্তিটা তারা কি করতেছেন,
অগোচরে বেচা বিক্রি করে দিচ্ছেন। এই যে বেচা বিক্রি করে দিল, এই সম্পত্তি কিন্তু টিকবে না, কারণ যখনই নামজারি করতে যাবে তখনই দেখা যাবে অর্পিত সম্পত্তি, কারণ সরকারি রেকর্ড বইতে একদম ইন্ডিকেট করে মার্ক করে দেওয়া আছে যে এটা অর্পিত সম্পত্তি। যখনই নামজারি করতে যাবে তখনই ধরা খেয়ে যাবে এবং এর বিরুদ্ধে আইনগত দিক থেকে ব্যবস্থা নেওয়া হবে কে এই সম্পত্তিটি বেচা বিক্রি করলো। অর্পিত সম্পত্তি নিয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে, যে পরিপত্রের মাধ্যমে কিন্তু সরাসরি এসিলেন মহোদয়কে ভূমি মন্ত্রণালয় কর্তৃক কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, প্রয়োজনে অর্পিত সম্পত্তির এলাকায় গিয়ে সেই সম্পত্তি মেপে তারপরে সীমানা দিয়ে তারপরে সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। এটি কিন্তু গুরুত্ব সাথে দেখতে হবে। তারপর হচ্ছে আপনার দেবোত্তর সম্পত্তি। দেবোত্তর সম্পত্তি অর্থাৎ আমরা জানি যে সকল ব্যক্তিরা সম্পত্তি ধর্ম উপাসনালয় যে তারা দান করে থাকেন, মসজিদ, মাদ্রাসা, গির্জা, তারপরে বিভিন্ন জায়গায় ওয়াকফ সম্পত্তি এবং দেবোত্তর সম্পত্তি, এই যে দানকৃত সম্পত্তি একটা ধর্মীয় প্রতিষ্ঠানে যখন দান করা হয়, এই সম্পত্তি অনেকে কি করেন, সভাপতি সেক্রেটারি আঘাত করে যে কোনো উপায়ে অবৈধ রাস্তা অবলম্বন করে সেই সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করে নেয় বা কারোর কাছে সেই সম্পত্তি বিক্রি করে একটি ফান্ড তৈরি করে। এই যে এই সকল সম্পত্তি যারা বেচা বিক্রি হস্তান্তর করেছেন তাদেরও কিন্তু শাস্তি হবে, কারণ দেবোত্তর সম্পত্তির সকল রেকর্ড ভূমি মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিভাগ আছে নিজ নিজ এলাকায়, যে উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস, সেখানে স্পষ্ট করে দেবোত্তর সম্পত্তি উল্লেখ করা রয়েছে। এবং সর্বশেষে হচ্ছে আপনার পয়স্তি সম্পত্তি। এই পয়স্ত সম্পত্তিটি নিয়েও কিন্তু জোরসোর সরকার কাজ করতেছে, কারণ আপনারা জানেন যে এই পয়স্ত সম্পত্তি যখন আপনার ব্যক্তি মালিকানা সম্পত্তি থাকে, এখানে সবচেয়ে ভুল যে বিষয়টা হয় সেটা হলো যে যখন একটা জমির মালিক থাকে, প্রকৃত মালিক, তার সম্পত্তি যখন নদীর ভাঙনে চলে যায়, তিনি জানেন না যে নদীর ভাঙনে চলে গেলে ওই সম্পত্তিটি সরকারের নিয়ন্ত্রণে চলে যায়। এবং এই শিকস্তি হওয়ার পরে 10 বছর, 15 বছর, 20 বছর পরে যখন চর জাগে, তখন ওই সম্পত্তির যে পূর্বের মালিক থাকে, সেই মালিক কি করেন, সেই চর দখল করেন, অথবা এলাকার লাঠি সোটা নিয়ে যারা প্রভাবশালী ব্যক্তি, যাদের পেশি শক্তি আছে, তারা ওই চর দখল করেন। দখল করে সেই সম্পত্তি তারা করে কি, যে জমির যিনি প্রকৃত মালিক তার কাছ থেকে আবার তারা লিখে দলিল করে নিতে চায়, বা যিনি প্রকৃত মালিক তিনি করে কি, সেই চরের সম্পত্তি তার পূর্বের যে দলিল আছে সেই দলিল মোতাবেক তিনি সেটি বিক্রি করে দেয়। অনেক সময় দেখা যায় যে সাব রেজিস্ট্রার অফিস এত কিছু তারা জানেও না যে এটা পয়স্তি হয়ে গেছে, কিন্তু সেই সম্পত্তি বেচা বিক্রির পরে যখন সরকার এটা রেকর্ড করতে যায় বা নামজারি করতে যায়, তখন দেখে যে এটা পয়স্তি সম্পত্তি। এই পয়স্তি সম্পত্তির দলিলও টিকবে না এবং তাকেও কিন্তু শাস্তির আওতায় আনতে হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে আপনার ভূমি মন্ত্রণালয়। এই যে 7 শ্রেণীর সম্পত্তির কথা বললাম, এই 7 শ্রেণীর সম্পত্তি যাচাই বাছাই করে সকল কাগজপত্র দেখে তারপরে কিন্তু এই সম্পত্তি ক্রয় করা একান্ত প্রয়োজন। তার মধ্যে হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, এজমালি সম্পত্তি, যেটি বলেছিলাম যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির পাশাপাশি একের অধিক ব্যক্তিরাও যদি সম্পত্তি এক দলিলের মাধ্যমে কেনে যৌথভাবে, সেটাও কিন্তু এজমালি সম্পত্তি হয়ে যায়। তো এই সকল সম্পত্তি ক্রয় করার সময় অবশ্যই একজন ক্রেতাকে লক্ষ্য রাখতে হবে যে একজন ক্রেতা যখন সম্পত্তি ক্রয় করবে, দাতা যে সম্পত্তিটি বিক্রয় করবেন সেই দাতার সম্পত্তি বিক্রি করার অধিকার আছে কিনা, তিনি মূল মালিক কিনা, তার ওয়ারিশিয়ান সনদ থেকে শুরু করে আপোষ বন্টন নামক দলিল তার আছে কিনা, এবং তিনি কতটুকু সম্পত্তি বেচা বিক্রি করতে পারেন সেই বিষয়টা তার একান্ত ভাবে দেখা ভাবে প্রয়োজন। এবং এই যে রেকর্ড খতিয়ান, একটি রেকর্ডের ভিত্তিতে যারা সম্পত্তি ক্রয় করে তাদেরও কিন্তু এই রেকর্ড যাচাই বাছাই করা, যে সিএস খতিয়ান কার কাছে, এস এ কার কাছে, আর এস কার কাছে। বিএস তার নামে হয়েছে, আর কোনো খতিয়ান দিতে পারতেছে না, তাহলে আর এস এর বংশধররা সম্পত্তি বিক্রি করে নেই, আরেকজন বিক্রি করছে, তাহলে মধ্যবর্তী স্থানকে একটি দলিল থাকার কথা। এই যে দলিলটি নাই, সেজন্য পরামর্শ হচ্ছে যারাই সম্পত্তি ক্রয় করবেন এই সকল কাগজপত্র সুন্দরভাবে দেখে, সুন্দরভাবে যাচাই বাছাই করে, প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগের প্রত্যেকটি ডকুমেন্ট তল্লাশি দিয়ে তারপরে দেখতে হবে যে আপনার জমির মালিকানার ঠিক চেইন ঠিক আছে কিনা দাতার। যদি চেইন ঠিক থাকে তাহলে ক্রয় করুন, আর যদি মালিকানার চেইন ঠিক না থাকে তাহলে যদি সম্পত্তি ক্রয় করেন, যিনি গ্রহীতা তিনি কিন্তু অর্থদণ্ডে কিন্তু দণ্ডিত হবেন, তার শারীরিক পানিশমেন্ট না হলেও। আর যারা এই জালিয়াতি করে সম্পত্তি বিক্রি করবে তারা কিন্তু শারীরিক শাস্তি হবে আইনের দৃষ্টিতে, এমনটাই কিন্তু বলা হয়েছে। আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।